এসএসসিতে ৩ শতাধিক স্কুলে পাশ করেনি কেউ। অভিভাবকরা মান নিয়ে প্রশ্ন তুললেও শিক্ষার্থী ঝরে পড়াকে দুষছেন শিক্ষকরা। স্কুল প্রধানদের কাছে ব্যাখ্যা চাইবে বোর্ড। 11 জন পরীক্ষা দিয়েছে, 11 জনের আপনার গণিতে ফেল করেছে। মাস্টাররা ওই অফিস ঘরে বসে কিছুক্ষণ একটা আড্ডা দিবে। এখানে তো 5 জন ছাত্রী ছিল, 5 জনের ভিতরে 5 জনই ফেল হয়েছে। স্কুলের শিক্ষকের ঘাটতি ছিল, সেহেতু আমাদের রেজাল্টটা খারাপ। বিজ্ঞানের উচ্চারণগুলো করতে পারে না, কিন্তু তাদেরকে সায়েন্সে স্টুডেন্ট বাড়ানোর জন্য এটুকু আমাদের করতে হচ্ছে। জটিলতা কাটিয়ে চালু হচ্ছে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল। চলবে কর্পোরেট স্টাইলে, প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না নিয়োগপ্রাপ্তরা। উন্নত মানের ডাক্তার থাকবে, পরীক্ষা কার্যক্রম উন্নত মানের হবে, কাজে ন্যাচারালি ডাক্তাররা রোগীরা অনেকে বিদেশে যাবে না। এলসি জালিয়াতি করে বছরে প্রায় 1,500 কোটি ডলার পাচার। ব্যাংকিং খাতে তদারকি ও সক্ষমতা ঘাটতির ফল বলছেন গবেষকরা। সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনের মান উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী। দুর্গম এলাকায় জরুরি পরিস্থিতি মোকাবেলায়ও প্রস্তুত সেনারা। ব্রহ্মপুত্রের ভাঙনে দিশেহারা জামালপুর ইসলামপুরের উপজেলার বাসিন্দারা। সর্বস্ব হারিয়ে নিঃস্ব অনেকে। সরকারি ড্রেজিংয়ের কারণেই ভাঙন বলছেন ভুক্তভোগীরা। পাকা রাস্তা সহ আমার জমি সহ ভেঙে যেতে পারে, বাড়ি গজল ভেঙে যায়, আমরা কি করি খামু। নদী খননের ফলে নদীর যে পানির যে গতিপথটা পরিবর্তন হয়ে যায়। এলা জমি না ছিল, নদী ভাঙ্গা গেল, এখন কি করে খাম। চট্টগ্রামের পাহাড়তলী পাইকারি বাজারে চালের দামে নৈরাজ্য। রেকর্ড ছড়িয়েছে চিনিগুড়া। মূল্য রফতানি অনুমতির পরই সংকটের শুরু বলছেন আড়তদাররা। কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 111। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে চলছে অভিযান। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের 312টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। ভয়াবহ এই ফল বিপর্যয়ে ক্ষুব্ধ অভিভাবকরা প্রশ্ন তুলছেন বিদ্যালয় শিক্ষার মান নিয়ে। অন্যদিকে ছাত্রছাত্রীর ঝরে পড়াকে কারণ হিসেবে দুষছেন শিক্ষকরা। বোর্ড কর্মকর্তারা জানান, এসব স্কুলের প্রধানদের থেকে নেওয়া হবে ব্যাখ্যা। পরবর্তীতে গ্রহণ করা হবে প্রয়োজনীয় ব্যবস্থা। গ্রামের মেঠোপথের পাশে ঠায় দাঁড়ানো ছোট্ট একটি স্কুল। বন্ধ গেট দেখে বোঝার উপায় নেই শেষ কবে খোলা হয়েছিল। এই বছর এসএসসিতে স্কুলটির 13 শিক্ষার্থী অংশ নেয়। দুর্ভাগ্যক্রমে কেউই পাশ করতে পারেনি। এসএসসিতে কোনো শিক্ষার্থী পাশ করেনি রাজশাহী বোর্ডে এমন শিক্ষা প্রতিষ্ঠান 6টি। শিক্ষক না ভালো, আবার আমার ভিডিও যা বলেছি বই দেখালে তাবু তাও কিছু বলার নাই। 11 জন পরীক্ষা দিয়েছে, 11 জনের আপনার গণিতে ফেল করেছে। তাছাড়া অন্য সব সাবজেক্টেই তো পাস আছে। আইসা আপনার মনে করেন মাস্টাররা ওই অফিস ঘরে বসে কিছুক্ষণ একটা আড্ডা দিবে, ছেলে পেলে ওই খেলাধুলা একটু করে করবে। এসএসসিতে শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে দিনাজপুর বোর্ডে এরকম স্কুলের সংখ্যা 18টি। তার মধ্যে একটি কুড়িগ্রাম সদরের পূর্ব কুমোরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। সাইনবোর্ড ছাড়া কোনোভাবেই বোঝার উপায় নেই এটি একটি বিদ্যালয়। মাত্র একজন শিক্ষার্থী এসএসসি দিয়েও পাশ করতে পারেনি। জেলার 4টি বিদ্যালয়ে একইভাবে ফল বিপর্যয় হয়েছে। ভুতুরে বাড়ির মতো পরিবেশ দেখা যাচ্ছে। আমরা চাই এখানে উন্নয়ন হোক। যেহেতু আমাদের স্কুলের শিক্ষকের ঘাটতি ছিল, সেহেতু আমাদের রেজাল্টটা খারাপ। এখানে এই কারণে খারাপ হয়েছে। আমিও ভাবছিলাম যে এসএসসি পরীক্ষায় পাশ করবো অবশ্যই, কিন্তু রেজাল্ট যখন আসলো দেখলাম যে বিজ্ঞান সাবজেক্টে আমার ফেল হয়েছে। ঠাকুরগাঁয়ের 5টি বিদ্যালয় রয়েছে সেই তালিকায়। তাই সারা দেশে এসএসসির ফল প্রকাশের পর যখন শিক্ষক শিক্ষার্থীরা আনন্দে মেতেছে, তখন সেসব স্কুলে শুনশান নীরবতা। কয়েকটি স্কুল একেবারেই জনমানবহীন। সন্তানদের ফল বিপর্যয়ে ক্ষুব্ধ অভিভাবকরা। শিক্ষকরা দায় এড়াতে বলছেন নানা সমস্যার কথা। আমার মেয়ে এখানে পড়ছে আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়ের। এবার মেট্রিক পরীক্ষা দিছে, ফেল করছে 3 সাবজেক্ট। এখানে তো 5 জন ছাত্রী ছিল, 5 জনের ভিতরে 5 জনই ফেল হয়েছে। আর বিশেষ তো দেখতেছেন যে স্কুলের কি অবস্থা। এইরকম একটা প্রতিষ্ঠানে কোনো আর্টসের কোনো স্টুডেন্ট নেই। বিজ্ঞানের উচ্চারণগুলো করতে পারে না, কিন্তু আমাদেরকে
তাদেরকে সায়েন্সেই স্টুডেন্ট বাড়ানোর জন্য এটুকু আমাদের করতে হচ্ছে। এরা যখন সায়েন্স নিয়ে নিল, এখন আজকে যেটা রেজাল্টে দেখা গেল যে ওরা সায়েন্সের সাবজেক্টে ফেল করছে, আর্টসের সাবজেক্টগুলো রেজাল্ট ভালো এবং সব মিলে যে মানে রেজাল্টের গ্রেড এটাও আবার ভালো আছে, কিন্তু সায়েন্সের সাবজেক্ট খারাপ করছে। যশোর বোর্ডের 11টি স্কুলের কোনো পরীক্ষার্থী এসএসসিতে কৃতকার্য হয়নি। এসব বিষয়ে বোর্ড কর্মকর্তারা বলছেন, সেসব বিদ্যালয়ের প্রধানদের থেকে নেওয়া হবে লিখিত ব্যাখ্যা, সেই সাথে সরেজমিনে তদন্ত করার কথাও জানান। একজনও পাস করে নাই, তাদের জন্য আমরা বোর্ড থেকে একটা টিম তৈরি করব। এই টিম সশরীরে গিয়ে মানে সরেজমিনে তদন্ত করে আমাদেরকে রিপোর্ট দিবে, সেই রিপোর্ট আমরা মন্ত্রণালয়ে জানাবো। শিক্ষক আছে, শিক্ষার্থী হাতে সংখ্যা কম, কিন্তু সংখ্যা কম হওয়ার কারণেও ফেলের যে বিষয়টা, এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক আমরা মনে করি, এবং এর বিষয়ে আমরা পরবর্তী তাদের কাছ থেকে যে লিখিত চেয়েছি, লিখিত জবাবের পরে আমরা ফলো আপ দেব। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের 312টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাশ করেনি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। অবশেষে খুলছে জট, প্রায় চূড়ান্ত পরিচালনা পদ্ধতি। শাহবাগে সুপার স্পেশালাইজড হাসপাতাল চলবে কোম্পানি আইনে। দ্রুতই গঠন করা হবে আলাদা পরিচালনা পর্ষদ। শুরু হবে জনবল নিয়োগ, কর্পোরেট ব্যবস্থায় চলবে এই হাসপাতাল। নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। স্বাস্থ্যমন্ত্রীর আশা, বিশ্বমানের সেবা সুবিধা মিলবে এই হাসপাতালে। হাসান মিসবার রিপোর্টে বিস্তারিত। সিঙ্গাপুরের একটি হাসপাতালের আদলে তৈরি প্রতিষ্ঠান সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ শেষে বাংলাদেশ সরকারের কাছে এটি হস্তান্তর করে দক্ষিণ কোরিয়া। এরপরই শুরু হয় দুর্নীতি আর অব্যবস্থাপনা। এভাবেই প্রায় 4 বছর ধরে অলস পড়ে আছে 1,500 কোটি টাকার হাসপাতালটি। নতুন সরকার আসার পর নেওয়া হয় উদ্যোগ, সংশোধন করা হয় বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আইন। এটি এখন পরিচালনা করবে আলাদা বোর্ড অব ডিরেক্টরস, যেখানে থাকবেন হাসপাতাল পরিচালনায় অভিজ্ঞ ব্যক্তিরা। আগামী সপ্তাহেই হতে পারে বোর্ড গঠন। হাসপাতালের 10% মালিকানা সরকারের, আর 90% মালিক বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির। প্রতিষ্ঠানের চেয়ারম্যান হবেন উপাচার্য, ব্যবস্থাপনা পরিচালক একজন উপাচার্য, আর প্রধান নির্বাহী নেওয়া হবে বাইরে থেকে, যার কর্পোরেট হাসপাতাল পরিচালনার অভিজ্ঞতা আছে। পরিচালনা পর্ষদই গঠন করে দিবেন নিয়োগ কমিটি। তাদের অধীনে শুরু হবে নতুন করে জনবল নিয়োগ। কর্পোরেট হাসপাতালের মতো এটি পরিচালনায় থাকবেন একজন প্রধান নির্বাহী। বেতন কাঠামো হবে আলাদা। প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না কেউ। বেতন ছাড়াও লভ্যাংশ পাবেন স্বাস্থ্যকর্মীরা। সব নিয়োগ হবে চুক্তিভিত্তিক। এখানে আমরা হায়ার্ড মানে ম্যানেজমেন্টের জন্য লোক আনা হবে। ইট উইল বি কমপ্লিটলি সেপারেট ইউনিট। It will be a super specialized hospital. এখানে অন্য কোনো কিছু, এটা প্রফিট আর নট প্রফিটে হবে। যা প্রফিট হবে কেউ এখান থেকে নিতে পারবে না, এখানে ইনভেস্ট হবে এবং অত্যন্ত উন্নত মানের সেবা হবে। সকল মানুষই বাংলাদেশে সেবা নিতে পারবে। স্বাস্থ্য বিভাগ বলছে, রোগীদের বিদেশমুখিতা কমাতে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চান তারা, যার সেবা মূল্যও থাকবে সীমার মধ্যে। একেবারেই বিশ্বমানের হাসপাতাল হবে ইনশাল্লাহ। আমরা আগামী 2 মাসের ভিতরে এটা উদ্বোধন করবো, দেখবেন তখন এটা উন্নত মানের চিকিৎসা হবে, উন্নত মানের ডাক্তার থাকবে, পরীক্ষা কার্যক্রম উন্নত মানের হবে। কাজে ন্যাচারালি ডাক্তাররা রোগীরা অনেকে বিদেশে যাবে না। উই ওয়ান্ট টু ক্রিয়েট এ সাবস্টিটিউট বাই দিস থিং। হাসপাতালটির উদ্বোধন হয় 2022 সালের 14 সেপ্টেম্বর। শয্যা 758, আছে 100 শয্যার আইসিইউ ইউনিট, 14টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার। বিশেষায়িত সেবার জন্য রাখা হয়েছে লিভার, কিডনি, কার্ডিয়াক সহ 5টি সেন্টার। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। এলসির মতো নির্ভরযোগ্য লেনদেনের মাধ্যমে হচ্ছে ডলার পাচার। ওভার আন্ডার ইনভয়েসিং, ভুয়া শিপমেন্টের মাধ্যমে করা হচ্ছে এই দুর্নীতি। বাণিজ্যের আড়ালে বছরে কি পরিমাণ অর্থ পাচার হয় তার সঠিক পরিসংখ্যান না থাকলেও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মতো এই পরিমাণ প্রায় 1,500 কোটি ডলারের কাছাকাছি। আর এর জন্য ব্যাংকিং খাতে তদারকির অভাব ও নীতিগত দুর্বলতাকেই দুষছেন তারা। সংকট মোকাবেলায় ডিজিটাল বাণিজ্য ও আন্তর্জাতিক বিভিন্ন ব্যবসায়িক চুক্তি যাচাই বাছাইয়ের দক্ষতা বাড়ানোর তাগিদ সকলের। আমদানি রপ্তানিকারকদের মধ্যে লেনদেনের গ্যারান্টি দিতে ব্যাংক থেকে যে ঋণপত্র দেয়া হয় তাই লেটার অফ ক্রেডিট বা এলসি। এটি একই সাথে রপ্তানিকারকদের পণ্যের দাম আর আমদানিকারকদের সঠিক পণ্য পাওয়ার নিশ্চয়তা দেয়। অথচ লেনদেনের এই নির্ভরযোগ্য মাধ্যমেই এখন ব্যবহার হচ্ছে অর্থ পাচারের অন্যতম সেফ রুট হিসেবে।
বছরে বাণিজ্যের আড়ালে কী পরিমাণ ডলার পাচার হয় তা ধারণা করা সম্ভব না। তবে মূলত 4টি কৌশল ব্যবহার করেই এই দুর্নীতি করছে অসাধু চক্র। নথিতে পণ্যের আসল দামের চেয়ে বেশি বা কম দেখানো, ভুয়া শিপমেন্ট, একই চালানের একাধিক ইনভয়েস তৈরি অথবা পণ্যের মিথ্যা বিবরণ দিয়ে এলসি খুলে পাচার হচ্ছে ডলার। এলসির ক্ষেত্রে সবচেয়ে বেশি অনিয়ম হচ্ছে বস্ত্র, ধাতু, কৃষিপণ্য ও স্ক্র্যাপ ভেসেল খাতে। ট্রেড থেকে যেটা হয় সেটা হচ্ছে ট্রেড বেস মানি লন্ডারিং। অ্যাকচুয়ালি আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস এগুলি দিয়েই তো আসলে বেসিক্যালি ইম্পোর্টের ক্ষেত্রে আন্ডার ইনভয়েস এবং এক্সপোর্টের ক্ষেত্রে ওভার ইনভয়েস, এগুলি দিয়ে টাকা পাচারের যে ঘটনাগুলো, প্রত্যেকটা ব্যাংকই কিন্তু এখন এএমএল আছে। বাংলাদেশ ব্যাংকের এএমএল ডিপার্টমেন্ট আছে। এলসি অনিয়মের কারণে ট্রেড ফাইন্যান্সেও বাড়ছে জোরপূর্বক ঋণ। বিদায়ী অর্থবছরে ব্যাংকগুলোতে বিভিন্ন দেশে আমদানির বকেয়া বিল 300 কোটি ডলারের বেশি। অন্যদিকে রপ্তানির পরেও দেশে ফেরেনি 112 কোটি ডলার। যার মাধ্যমে মানি লন্ডারিংয়ের ঝুঁকি সবচেয়ে কম সেটাই কিন্তু এলসি। কিন্তু দেখেন আমাদের আলটিমেটলি এলসি ব্যবহার করেও কিন্তু এই জিনিসটা হয়েছে। তার মানে কি, আমরা ইফেক্টিভলি কমপ্লায়েন্সগুলো ঠিকমতো করতে পারছি না। সুতরাং এইটার যে দায় দায়িত্ব, রেগুলেটরও এটা দায় দায়িত্ব অ্যাভয়েড করতে পারবে না। আমাদের পলিটিক্যাল সিনারিও যেরকম, এনভায়রনমেন্ট যেরকম, সেইটাও আমরা দায় দায়িত্ব অ্যাভয়েড করতে পারবো না। প্লাস ব্যাংকাররাও তো পারবেই না। গবেষকরা বলছেন বেশিরভাগ ব্যাংকগুলো এখনও এলসি প্রক্রিয়াকে রুটিন কাগজপত্র হিসেবেই দেখে, ঝুঁকি সম্পর্কে সচেতন নয়। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এনবিআর আর বাংলাদেশ ব্যাংকের মধ্যে রয়েছে সমন্বয়ের অভাব। যদিও এসব অনিয়মের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থানের কথাই বলছে বাংলাদেশ ব্যাংক। ইনভয়েসিং বহুলাংশে কমেছে, শূন্য হয়েছে, একথা আমরা দাবি আমরা করব না। আমাদের উদ্দেশ্য শূন্যতে নিয়ে যাওয়া। এখন কোনো ব্যাংক যদি যোগ সাজস করে আবার ওভার ইনভয়েসিং চালু করে, অবশ্যই তাদেরকে কঠিন শাস্তির আওতায় পড়তে হবে। এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্যের চুক্তি যাচাই বাছাইয়ে বড় ধরনের পরিবর্তন আসবে। তখন ব্যাংকগুলোর নজরদারি আর সক্ষমতা বৃদ্ধির সাথে ডিজিটাল বাণিজ্যে সাক্ষরতাও বাড়াতে হবে বলে মত গবেষকদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। সার্বভৌমত্ব রক্ষা আর দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে থাকা, এই দুই লক্ষ্যেই কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পানির সংকট নিরসনে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। দুর্গম পাহাড়ে জরুরি পরিস্থিতি মোকাবেলাতেও প্রস্তুত বাহিনীর সদস্যরা। বান্দরবান থেকে আহমেদ রেজার প্রতিবেদনে বিস্তারিত। ছবি তুলেছেন তানভীর মিশাল। রাতের ঘন অন্ধকার, চারপাশে গহীন পাহাড়, দুর্গম এই পথে ছুটে চলেছেন সেনা সদস্যরা। যে কোনো সময় আসতে পারে বিপদ, দেখা দিতে পারে জরুরি পরিস্থিতি। তবুও দায়িত্ব পালনে নেই বিন্দু পরিমাণ শিথিলতা। দেশের সার্বভৌমত্ব রক্ষা আর পাহাড়ি জনপদের শান্তি নিরাপত্তা নিশ্চিতই লক্ষ্য। মাঠে শিক্ষার্থীদের সমাবেশ, জাতীয় সঙ্গীতের সঙ্গে কণ্ঠ মেলাচ্ছে দুর্গম পাহাড়ের শিশুরা। সীমান্ত ঘেঁষা বান্দরবানের আলীকদমে দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের জন্য সেনাবাহিনীর উদ্যোগে তৈরি হয়েছে ছাত্রাবাস। একই ধরনের ছাত্রাবাস রয়েছে রুমাতেও। 19 বছর হয়ে গেছে। প্রত্যেকটি বছর সেনাবাহিনী আমাদেরকে ফিরে তাকায়, চায়, দেখে, আমাদের চালায়। এদের অর্থায়নে প্রতিষ্ঠানটা মোটামুটি চলে। খাতা কলম বইতে যাবতীয় খাওয়া দাওয়া সমস্ত বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করে। রুমাজনের বেথেলপাড়ায় স্থানীয়দের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে সেনাবাহিনীর উদ্যোগে তৈরি হচ্ছে 1 লাখ লিটার ধারণ ক্ষমতার পানি সংরক্ষণ ব্যবস্থা। এছাড়া সীমান্ত সড়ক নির্মাণের ফলে দুর্গম পাহাড়ের অনেক এলাকায় এখন আগের মতো 2-3 দিন নয়, পৌঁছানো যাচ্ছে মাত্র 2-3 ঘন্টায়। পাহাড় ধস কিংবা বন্যা, দুর্গম এলাকায় যখন স্বাভাবিক যোগাযোগও কঠিন হয়ে পড়ে, তখন খাদ্য ও জরুরি সহায়তা নিয়ে ছুটে যান সেনা সদস্যরা। একদম দুর্গম এলাকা, যেখানে শিক্ষা পৌঁছাতে পারে না, ওখানে স্কুলের ব্যবস্থা করে দিছি। আবার ত্রাণের থেকে শুরু করে আপনার শীতের কম্বল থেকে শুরু করে রাস্তাঘাট সম্পূর্ণ সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করে। পাহাড়ের দুর্গম জনপদে গত 1 বছরে প্রায় 1,15,000 মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছে সেনাবাহিনী। টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিতে রুমার 33টি পাড়ার 65 জন নারীকে ধাত্রী হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের ওখান থেকে হাসপাতাল অনেক দূরে,
ডাক্তার দোকানে অনেক দূর, ওই জন্য যাতে আমরা সহজে চিকিৎসা দিতে পারি ওই জন্য একটা ট্রেনিং দেওয়া হয়েছিল, ওষুধপত্র দেওয়া হয়েছিল। ওষুধপত্র শেষ হয়ে গেলে আমরা এখান থেকে নিয়ে গিয়ে আবার চিকিৎসা দিই। এছাড়া বিদ্যুৎ সুবিধার বাইরে থাকা পাহাড়ি জনপদে পৌঁছাচ্ছে সৌর বিদ্যুৎ। পাড়ার হেডম্যান ও কারবারিদের হাতে তুলে দেওয়া হয়েছে সোলার প্যানেল ও ব্যাটারি। নিরাপত্তার পাশাপাশি পাহাড়ের সম্প্রীতি ও পারস্পরিক আস্থা ধরে রাখতেও কাজ করছে সেনাবাহিনী। 11টি জাতিগোষ্ঠীর মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী এইভাবে কাজ করে যাচ্ছে, যার দরুন এখানে কে বাঙালি কে পাহাড়ি কোনো জাতি ভেদাভেদ নাই। আমরা সবাই সম্প্রীতির বন্ধনে বেষ্টিত হয়ে কাজ করে যাচ্ছি। ভূরাজনৈতিক গুরুত্বে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর 217 জন সদস্য জীবন উৎসর্গ করেছেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, বান্দরবান। ব্রহ্মপুত্রের অব্যাহত ভাঙনে দিশেহারা জামালপুরের ইসলামপুর উপজেলার বাসিন্দারা। একের পর এক নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, পাকা সড়ক ও ফসলি জমি। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। স্থানীয়দের অভিযোগ, সরকারিভাবে ড্রেজিংয়ের কারণেই এই ভাঙনের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। 11 সদস্যের সংসার হলেও জমিতে ফসল ফলিয়ে সচ্ছলতার সাথেই কাটত জামালপুরের ইসলামপুর উপজেলার বেলকুচি গ্রামের কৃষক আব্দুল মজিদের দিন। কিন্তু মাত্র 2 মাসের ব্যবধানে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হবার জোগাড় ষাটোর্ধ্ব মজিদের। অব্যাহত নদী ভাঙনে বিলীন হয়ে গেছে তার জমি জমা। পাকা রাস্তা সহ আমার জমি সহ ভেঙে যেতেছে। আমার এই 90% জমি এখানে, এই 90% জমি দিয়ে আমার বউ বাচ্চা গরু বাছুর সব চলে। আমার যেমন মনে করেন আর আবাদি কোনো জমি নাই। এই জনপদকে প্রতিদিনই একটু একটু করে গ্রাস করছে ব্রহ্মপুত্র। নদী গর্ভে গেছে বাড়িঘর, আবাদি জমি, ভেঙে গেছে পাকা সড়কও। চোখের সামনে সব হারিয়ে দিশেহারা নদী পাড়ের মানুষ। এই বাড়ি গজল ভেঙে যায়, আমরা কি করি খামু? তাহলে মনে করেন যে আমরা আর কোনো মিহে যাওয়ার কোনো অভিজ্ঞতা নাই। টাওয়ার ছিল নদীর পশ্চিম পাশে, ওখান থেকে ভাঙ্গা মানে এত দূর পর্যন্ত আসছে। আর রাস্তা ছিল 1 কিলোর বেশি রাস্তা, মানে নদীত পড়ে গেছে। এই এলাকার গরু কাঙাল যা আছিল সব কিছু যায় নদীর ভিতরে, পোলাবানের খাদ্য মিলব না। স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষায় একই চিত্রের পুনরাবৃত্তি হয়, তবুও স্থানীয়ভাবে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এছাড়া ভাঙনের কারণ হিসেবে সরকারিভাবে ড্রেজার দিয়ে নদী খননকেও দুষছেন তারা। আশেপাশে যে কাম করতে আছে আঙ্গুরে কোনো কাজ করে না। এলা জমিন আসির নদী ভাঙ্গা গেল, এখন কি করে খাম? দেশের সরকার থাকতে যদি এইভাবে আমরা নদীতে ভাইসা জায়গা যমুনার নাগাল, তাহলে আমরা কিভাবে চলবো? 2 বছর আগে সরকারি একটা প্রজেক্টের মাধ্যমে নদীটা খনন করা হয়। নদী খননের ফলে নদীর যে পানির যে গতিপথটা পরিবর্তন হয়ে যায়। জরুরি ভিত্তিতে অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে, এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজেলার বেশ কিছু জায়গা যেগুলো ভাঙন কবলিত সেগুলো সরজমিন ভিজিট করেছি। পানি উন্নয়ন বোর্ডের সাথে বারংবার সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং তার প্রেক্ষিতে বেশ কিছু জায়গায় কিন্তু ইতোমধ্যে জিও ব্যাগ ডাম্পিংয়ের কার্যক্রম চলমান রয়েছে। অস্থায়ী জরুরি আপৎকালীন কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে এবং কাজটি গতকাল শুরু হয়েছে। তার পাশাপাশি এখানে অন্যান্য ভাঙন সংলগ্ন স্থানগুলো পর্যবেক্ষণে রয়েছে। অবিলম্বে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে আবারও শুরু হচ্ছে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরা। মধ্যরাত থেকে নৌকা ও জাল নিয়ে হ্রদে নামেন জেলেরা। মাছ ধরা শুরু হওয়ায় জেলে ও ব্যবসায়ীদের মাঝে ফিরেছে কর্মচাঞ্চল্য, স্বস্তি ফিরেছে পরিবারগুলোতেও। প্রত্যাশা অনুযায়ী মাছ পাওয়ার আশা জেলেদের। মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও ভারসাম্য রক্ষায় প্রতিবছর 1 মে থেকে জুলাই 31 পর্যন্ত 3 মাস মাছ শিকার বন্ধের নিষেধাজ্ঞা জারি করে জেলে প্রশাসন। তবে চলতি বছর হ্রদের পানি দ্রুত কমে আসায় 25 এপ্রিল মাছ শিকার বন্ধ করা হয়। স্বাভাবিকভাবে 1 আগস্ট থেকে মাছ শিকার শুরুর কথা থাকলেও এবার নিষেধাজ্ঞার মেয়াদ আরও 10 দিন বর্ধিত করায় হ্রদে মাছ শিকারের নিষেধাজ্ঞা দাঁড়ায় 3 মাস 15 দিনে। এ সময় বন্ধ ছিল স্থানীয় বরফকলগুলোও। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, দীর্ঘদিন পরে তো আবার কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হলো। জেলেরা কি ইতোমধ্যে জাল ফেলতে শুরু করেছেন কিনা এবং তাদের জালে কেমন মাছ ধরা পড়ছেন, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে?
আপনি জানেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ লেক হচ্ছে যে কাপ্তাই হ্রদ। এই কাপ্তাই হ্রদের কিন্তু দেশের অন্যান্য স্থানে যারা রয়েছে তাদের কিন্তু এই কাপ্তাই লেকের মাছের প্রতি তাদের দুর্বলতা সবচেয়ে বেশি, কারণ এই কাপ্তাই হ্রদের মাছগুলো হচ্ছে মিঠা পানির মাছ, যার জন্য এই কাপ্তাই হ্রদের যে মাছ উৎপন্ন হয় এই মাছের চাহিদা দেশের অন্যান্য স্থানের জায়গাতে সবচেয়ে বেশি। আপনারা জানেন যে প্রায় 3 মাস 15 দিন পর আজ কিন্তু মধ্যরাত থেকে কিন্তু কাপ্তাই হ্রদের যারা জেলে ছিল তারা কিন্তু মাছ ধরতে তারা কাপ্তাই হ্রদে তারা নেমে গেছে। ইতিমধ্যে কিন্তু জেলেরা তাদের জালে যেসব মাছগুলো ধরেছে সেগুলো মাছগুলো আরোহণ করে তারা যেখানে বিএফডিসি অর্থাৎ অবতরণ ঘাটে মাছ অবতরণ ঘাটে সেখানে নিয়ে আসা হয়েছে। এখান থেকে এই মাছগুলো সরকারি রয়্যালটির পর সেটা দেশের বিভিন্ন স্থানে চট্টগ্রাম, ঢাকা, দিনাজপুর, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে এই মাছগুলো সরবরাহ করা হবে। তবে এখানে আমরা আসার পরে ব্যবসায়ীদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে অন্যান্য বারের মতো কিন্তু এবার কিন্তু বড় মাছের সংখ্যাটা নেই বললেই চলে। আজ যেসব মাছগুলো এখানে জেলেদের জালে ধরা পড়েছে সেখানে সবগুলো হচ্ছে ছোট জাতের মাছ, যেমন চাপিলা এবং কাসকি মাছের সংখ্যাটা বেশি। তবে তারা আশা করছেন আগামী কিছুদিন পর বড় জাতের যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো তাদের জালে ধরা পড়বে। তাছাড়া তাদের পক্ষ থেকে আরেকটি অভিযোগ জানানো হয়েছে যে এত বড় একটি ল্যান্ডিং ঘাট, এই ল্যান্ডিং ঘাটের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকার কারণে কিন্তু তারা এখানে কাজ করতে পারছে না। তারা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন এই জায়গাটা যাতে সংকুলন হয়, তারা সঠিকভাবে কাজ করতে পারে সেই ব্যবস্থা করা হয়। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ পুরবী। অনেক ধন্যবাদ শামসুল আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামের পাহাড়তলী চালবাজারে অস্থিরতা চরমে, রীতিমতো যেন নৈরাজ্য চলছে। বিশেষ করে রেকর্ড ছাড়িয়েছে চিনিগুড়া চালের দাম। রফতানির অনুমতি দেওয়ার পর থেকে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি আর সংকটের শুরু বলছেন পাইকার ও আড়তদাররা। এজন্য সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন বিক্রেতারা। মাসখানেক আগেও পাইকারিতে 50 কেজির প্রতি বস্তা চিনিগুড়া চালের দাম ছিল 5,000 টাকা, দ্বিগুণ বেড়ে এখন বিক্রি হচ্ছে 10,000 টাকায়। সে হিসেবে কেজিতে বেড়েছে রেকর্ড 100 টাকা। পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, পায়েস রান্নায় এবং আচার অনুষ্ঠানে চিনিগুড়া চালের ব্যবহার বেশি। গত কিছুদিন ধরে অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বিপাকে ভোক্তা, এমনকি খুচরা বিক্রেতারাও। চট্টগ্রামের চালের পাইকারি বাজার পাহাড়তলীর আড়তদার ও পাইকাররাও স্বীকার করছেন চিনিগুড়া চাল রপ্তানির অনুমতি দেওয়ার পর থেকে সংকটের অজুহাতে বাজারে চলছে নৈরাজ্য। সব একসাথে কিনে পারছি চিনিগুড়া, এই যে রপ্তানির অজুহাত দিয়ে আজকে চিনিগুড়ার দাম 130 টাকা থেকে 200 টাকা করলো। চিনিগুড়াটা বাড়ছে, কেন বাড়ছে এটা বললে কথা, এটা বাইরে যা এক্সপোর্ট হচ্ছে যার কারণে চিনিগুড়াটা একটু বেশি। চিনিগুড়ার দামের কারণে আপনার কাটারি এত দাম বেড়ে গেছে, যেটা মানুষ সচরাচর নিবে ওইটাও তো মানুষ এখন নিতে পারতেছে না। চিনিগুড়া চালের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে কাটারি ভোগ, নাজিরশাহের মতো অন্যান্য জাতের চালের উপরও। 50 কেজির বস্তায় দাম বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। সাধারণ একটা চাউল দিয়ে সামান্য কিছু তরকারি একটা দুটা হলে খেয়ে ফেলতে পারবেন, কিন্তু চাউলেই যদি আপনার ক্রয় ক্ষমতার বাহিরে হয়ে যায় তাহলে আপনি কিভাবে দিন যাপন করবেন? চাউল একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা অন্য কোনো জিনিস। নিত্য প্রয়োজনীয় জিনিসকে এইভাবে বাড়া দিলে মানুষের পকেটে টান পড়ে। বাজারের যে বাড়তি দাম সব কিছুতেই তো এফেক্ট করতেছে, মানুষের আয় তো বাড়ে নাই। পাহাড়তলী বাজারের পাইকার ও আড়তদাররা বলছেন, রপ্তানির সিদ্ধান্তের পর দেশের বাজারে মূল্য কারসাজিতে সক্রিয় একটি সিন্ডিকেট। রাতারাতি 1 টাকার মাল 2 টাকা করে দিতে হবে, 5,000 টাকার ব্যাগ 10,000 টাকা বের করে দিতে হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এটা তো এখন লুডের মতো হয়ে গেছে, কার থেকে বেশি বিক্রি করবে। এটা বড় বড় গ্রুপ কোম্পানিরা আছে, বিভিন্ন ধরনের বড় বড় যারা শিল্প গ্রুপ যারা চিনিগুড়াতে জড়িত হয়ে গেছে, তারা এখন এটা নিয়ে খেলতেছে। কিছুটা এক্সপোর্টাররা এক্সপোর্ট করছে হালকা কিছু মাল, এটাকে পুঁজি করে আমাদের কিছু কর্পোরেট গ্রুপ বা সিন্ডিকেট করে মজুতদারি করে ফেলছে, তো যার জন্য মার্কেটটা এই প্রভাব পড়তেছে। চট্টগ্রামের পাহাড়তলী পাইকারি বাজারে প্রতিদিন যেখানে 150 টন চাল ওঠানামা হয়, মূল্যবৃদ্ধির পর তা নেমে এসেছে 120 টনে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। নড়াইলে লোহাগড়া নড়াগাতি সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে। 6 মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয়নি 3 বছরেও। বেহাল সড়কে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। বৃষ্টি কমলে দ্রুত কাজ শুরুর আশ্বাস সড়ক বিভাগের।
সড়কের বিভিন্ন অংশে ছোট বড় গর্ত, নেই পিচের অস্তিত্ব। বছরের পর বছর ধরে বেহাল নড়াইলের লোহাগড়া নড়াগতি সড়কের খাসিয়াল বাজার থেকে দেবদুন পর্যন্ত অংশ। বর্ষায় এই পথে চলাচলে বেড়েছে ভোগান্তির মাত্রা। 2022 সালে সড়কের এই 5 কিলোমিটার অংশ সংস্কার ও প্রশস্ত করার উদ্যোগ নেয় সড়ক বিভাগ। প্রকল্পে ব্যয় ধরা হয় প্রায় 12 কোটি টাকা। পরের বছর কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স, কিন্তু 9 মাস ধরে খোঁড়াখুড়ি আর কিছু পাথর ফেলার পর তারা কাজ বন্ধ করে দেয়। 6 মাস প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা সম্পন্ন হয়নি 3 বছরেও। আমাকে খুব দুরবস্থা চলতেছে রাস্তা, এই অঞ্চলের লোক চলাচলতি করতে বিশাল একটা অসুবিধা আছে, বিশাল অসুবিধা। রোগী নিতে গেলেও যে তাদের যে কত কষ্ট আর কত যে দুর্ভোগ, এ যদি কারোর থাকে সে ছাড়া অন্য কেউ বোঝে না। সড়ক সংস্কার ও উন্নয়নের কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে স্থানীয়রা, তবে তাতেও কাজ হয়নি। বিগত 3 বছর আমাদের এই রোডটা পড়ে আছে এবং অনেক মানববন্ধন করেছি, এই রোডে ধান রোপণ হয়েছে। উপর মহল থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলা হয় যে 6 মাসের মধ্যে এটা করে দিচ্ছি, 3 মাসের মধ্যে করে দিচ্ছি, কিন্তু বাস্তবে আমরা কোনো কাজ হতে দেখি। সড়ক বিভাগ জানায় প্রকল্পের কাজ শেষ করতে নতুন ঠিকাদার নিয়োগ করা হয়েছে। আগের ঠিকাদারকে বাদ দেওয়ার পাশাপাশি করা হয়েছে জরিমানাও। বৃষ্টি কমলে দ্রুত কাজ শুরুর আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। টেন্ডারটি অ্যাপ্রুভ হয়ে ওয়ার্ক অর্ডার আমরা প্রায় মাসখানেক হলো দিয়ে দিয়েছি। তো যেহেতু বর্তমানে একটু বর্ষা মৌসুম, এই সময় বিটুমিনের কাজ করা কঠিন হয়ে যায় এবং আমাদের নির্দেশনাই আছে বর্ষাকালে বিটুমিনের কাজ করা যাবে না। তো আশা করি একটা বর্ষা একটু কমা শুরু করলে এই কাজটি ঠিকাদার শুরু করবে এবং আগামী ডিসেম্বরের ভিতরে 5 কিলোমিটার সড়ক সার্ভিসিং এর কাজ সম্পন্ন। সড়কটির অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করতে ব্যয় ধরা হয়েছে 5 কোটি 93 লাখ টাকা। তাসমিয়া বিনতে আল মরিন, যমুনা নিউজ। কুষ্টিয়া পৌরসভার বেশিরভাগ সড়কেই বেহাল দশা। চরম দুর্ভোগে দিন কাটছে বাসিন্দাদের। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও সড়কের চিত্র দেখলে মনে হবে কোনো অজপড়া গায়ের দৃশ্য। নাগরিকদের অভিযোগ, নিয়মিত পৌরকর পরিশোধ করলেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। 24 পরবর্তী সময়ে দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসকরা এড়িয়ে গেছেন সড়ক উন্নয়নের কার্যক্রম। কুষ্টিয়া মোহিনী মিল এলাকার এমএমসি সড়কের অবস্থা, একেবারে সড়কের মাঝখান ভেঙে দেবে গেছে ড্রেনেজ এবং ড্রেনের পানি এই সড়কের মাঝখান দিয়েই প্রবাহিত হচ্ছে। হয়তো আর কিছুদিন পরেই এটি আরও দেবে বসে গেলে এর অবস্থাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে যাবে। কুষ্টিয়া পৌরসভার অধিকাংশ সড়কেরই এখন বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই খানাখন্দে পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের। দীর্ঘদিন এই রাস্তা খারাপ, মনে হচ্ছে পুকুর নদী হয়ে যায়। পৌরসভার যে দায়িত্বে আছে ইনারাও কোনো রকম ভ্রুক্ষেপ নেয় নাই। কষ্টদায়ক ব্যাপার। আমরা একজন পৌরবাসী হিসাবে আমি এর থেকে পরিত্রাণ চাই। ভাঙ্গা সড়কের কারণে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন, অন্যদিকে ভোগান্তি বেড়েছে সড়কের পাশে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের। কালকে 3 বার ভাঙেছে, সমস্যা তো হয়। প্রতিদিন শহরে আসে, তাতে বৃষ্টি কাদার সময় হলে আমাদের খুবই কষ্ট হয়। সরকারকে ক্ষতিগ্রস্ত করছে, পৌরসভা জানে না ওখানে ভালো ড্রেন আছে, তাহলে কেন ওখানে ভাঙবে? বাসিন্দাদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্তদের উদাসীনতার কারণেই জনদুর্ভোগ দীর্ঘায়িত হয়েছে। এখন তো সম্পূর্ণ রাস্তায় ভাঙা, রাস্তা কাজ করার কোনো লোকই নাই। মালামাল নিয়ে যাইতে পারছে না, বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরে যাইতে হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক জানান, সমস্যা সমাধানে এরই মধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পৌরসভার 101টি ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে দ্রুত মেরামতের আশ্বাস তার। গত মাসের রেজলিউশন আমাদের 101টি রাস্তা আইডেন্টিফাই করা হয়েছে। পৌরসভার সক্ষমতা অনুযায়ী আমরা অগ্রাধিকার ভিত্তিতে টেন্ডার প্রক্রিয়া যাব। টেন্ডার প্রক্রিয়া অচিরেই শুরু হবে। পুরো পৌরসভারই 101টি রাস্তা তালিকা করা হয়েছে এবং আমরা পৌরসভার সক্ষমতা অনুযায়ী অর্থাৎ ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি অনুযায়ী আমরা অগ্রাধিকার ভিত্তিতে টেন্ডার প্রক্রিয়া যাবে এবং সেগুলো কাজ শুরু হবে। 24 পরবর্তী সময়ে কুষ্টিয়া পৌরসভায় যেসব কর্মকর্তারা পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেছেন, তারা মূলত পৌরসভার উন্নয়নে খুব বেশি নজর দিতে পারেননি, যার ফলে কুষ্টিয়া পৌরসভার বেশিরভাগ সড়কের এমন বেহাল দশা। তবে পৌর নাগরিকেরা খুব দ্রুতই এই অবস্থা থেকে মুক্তি চান। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। পৃষ্ঠপোষকতার অভাবে হারাতে বসেছে নেত্রকোনার বিরিশিরির ঐতিহ্যবাহী তাঁত শিল্প। 1976 সালে শুরু হলেও আর্থিক অসচ্ছলতার কারণে 1 দশক ধরে বন্ধ।
ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিচালিত এই শিল্প প্রতিষ্ঠান। এতে কাজ হারিয়ে বিপাকে পড়েছেন অনেক নারী। তাঁত শিল্প পুনরুজ্জীবিত করার আশ্বাস দিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার। উদ্যোগী হওয়ার নির্দেশনা দিয়েছেন স্থানীয় প্রশাসনকে। এক দশক আগেই নেত্রকোনার দুর্গাপুরে নজর কাড়া ডিজাইন আর মনমাতানো রঙের তাঁত শিল্প বন্ধ হয়েছে। ঐতিহ্যবাহী এই শিল্প ছেড়ে প্রতিষ্ঠানটির সাথে জড়িতরা চাষাবাদ সহ নানা কাজে জড়িয়ে পড়েছেন। পৃষ্ঠপোষকতার অভাব, আর্থিক সংকটে হারিয়ে যেতে বসেছে এই শিল্প। দীর্ঘদিন বন্ধ থাকায় যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। আমরা সাহায্য সহযোগিতা পাই নাই এটা চালু রাখার জন্যে, সেই জন্য আসলে এটা এখনো বন্ধ আছে। কিন্তু আমরা আশা করি যে বর্তমান যে সরকার আছেন ওনারা যদি আমাদের দিকে দৃষ্টি দেন, তাহলে আমরা মনে করি যে এই তাঁত শিল্প আবার আমরা চালু করতে পারবো। গারোদের ঐতিহ্যবাহী পোশাক, দকমান্দা, ওড়না ও গামছা ছিল বিদেশিতে ঘুরতে আসা পর্যটকদের প্রধান আকর্ষণ। সংশ্লিষ্টরা মনে করেন শিল্পটি পুনরুজ্জীবিত হলে স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও বাজার তৈরি করা সম্ভব। এতে স্থানীয়ভাবে বাড়তি কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহ্যটির এত সুনাম ছিল যে দুর্গাপুরে আসলেই আমরা বাঙালি গারো হিন্দু তাঁত শিল্প নিয়ে তারপরে হলো আমরা বাড়িতে যাইতাম। আমরা নিজেরাও অনেক পড়েছি। আমরা ছোট থেকে এটা দেখে আসছি যে এটা তাদের আমাদের দুর্গাপুরের ঐতিহ্যের সংস্কৃতির সাথে এটা জড়িত ছিল। তো আস্তে আস্তে কালের আবর্তে এই জিনিসটা আসলে হারিয়ে গেছে অনেকটাই। বর্তমান শিল্প বান্ধব সরকার এবং যে আমাদের ডেপুটি স্পিকার মহোদয়ের সরাসরি নির্দেশনায় এই শিল্প আবার জেগে উঠবে। এনে একটা তাঁত শিল্পের একটা সুযোগ হলে এই এলাকার অনেকের কর্মসংস্থানের সুযোগ হবে। তাঁতের যন্ত্রপাতিগুলো এদিক সেদিক করে আছে, তো এগুলা যদি সংস্কার করা হয় তাহলে আমরা আবার আমাদের কাজ আমরা চালু করতে পারি। ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে চান স্থানীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার। এজন্য প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার নির্দেশনা দিয়েছেন স্থানীয় প্রশাসনকেও। কাজটা তখনই করতে পারবে যখন আমরা কাজের পরিবেশ সৃষ্টি করব, তাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে। শুধুমাত্র গারোদের নিজস্ব ড্রেসটাই না, আমি চাই এখান থেকে তাঁত শাড়ি, তাঁত শিল্পের অনেক কিছু যেন তৈরি হয়, যাতে এটা আমরা ঢাকা সহ অনেক জায়গায় রপ্তানি করতে পারি। স্থানীয় সংসদ সদস্য এবং আমাদের মাননীয় ডেপুটি স্পিকার স্যারের সাথে আলোচনা করেছি এবং স্যার একটা বিশেষ উদ্যোগ নিয়েছেন যে আমাদের পাবনার সিরাজগঞ্জ অঞ্চলে যে সকল এলাকায় বর্তমানে আধুনিক তাঁত শিল্প প্রচলিত আছে সেই সকল এলাকা থেকে ট্রেনার এনে আমরা এই গারো এবং হাজং সম্প্রদায়ভুক্ত মাতৃপ্রধান সম্প্রদায়ের যে সকল লোকজন এর সাথে পূর্বে জড়িত ছিলেন তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা। 2018 সালে সরকারি সহায়তায় তাঁত ঘরের কাজ সচল করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় তা বেশি দূর অগ্রসর হতে পারেনি। শাজদিন অন্তরা, যমুনা নিউজ। কলম্বিয়ায় 7.4 মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে প্রাণ গেছে কমপক্ষে 111 জনের। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ভবন সহ অবকাঠামো। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় সকাল 7:30টায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল বোগতা থেকে 280 কিলোমিটার দূরে আর ভূপৃষ্ঠ থেকে প্রায় 96 কিলোমিটার গভীরে। শক্তিশালী কম্পন রাজধানী সহ বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়ে। অনুভূত হয় আফটার শকও। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে দেশটির কফি অঞ্চলের ম্যানিজালাস শহরে একটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গিয়েছে। ভূমিকম্পের পর উদ্ধার কাজ ও ক্ষয়ক্ষতির হিসাব শুরু করেছে কর্তৃপক্ষ। একই সাথে আফটারশকের বিষয়েও সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্ট। আমরা শুয়েছিলাম, হঠাৎ দেখি দরজাগুলো নড়তে শুরু করলো। আমরা সিঁড়ির দিকে তাকিয়ে দেখি সিঁড়িও কাঁপছে। খুব শক্তিশালী ভূমিকম্প ছিল। গুগল অ্যালার্টের কারণে আমরা বের হতে পেরেছিলাম, কিন্তু অনেকেই তা পারেনি। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। এখানকার এলাকাগুলোতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ায় ইউক্রেনের হামলায় নিহত হয়েছেন শিশুসহ কমপক্ষে 13 জন। আহত অন্তত 39 জন। একটি তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছিল বলে দাবি করেছে কিয়েভ। মস্কো থেকে প্রায় 800 কিলোমিটার পূর্বে অবস্থিত তাতারস্তান অঞ্চলে হয়েছে এই ভয়াবহ হামলা। দেশটির অন্যতম বৃহত্তম ও অত্যাধুনিক তেল শোধনাগার এখানেই অবস্থিত। নিহতদের মধ্যে অন্তত 7 জন উজবেকিস্তানের নাগরিক বলে জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে উভয় পক্ষের মধ্যে তীব্র পাল্টাপাল্টি হামলার মধ্যে 450টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে।
দাবি শিল্প স্থাপনা ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে কিয়েভ, যাদের সাথে দেশটির সামরিক বাহিনীর কোনো সম্পর্ক ছিল না। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খার্কিভে রুশ বাহিনীর অভিযানে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের ক্ষমতা কাঠামোয় আকস্মিক পরিবর্তন। আলোচনায় জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে আইআরজিসির সাবেক প্রধান মোহসেন রেজাইয়ের নিয়োগ। যুদ্ধ নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনে 3 ক্ষেত্রেই দীর্ঘ অভিজ্ঞতা থাকা রেজাইয়ের এই নিয়োগকে বেশ তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। বলা হচ্ছে, হরমুজ কূটনীতিতে আরও সুবিধাজনক অবস্থানে থাকতেই গুরুত্বপূর্ণ মুহূর্তে এই রদবদল। মোহসেন রেজাই ইরানের রাজনীতিতে পুরনো, প্রভাবশালী এবং স্পষ্টভাষী এক মুখ। সামরিক বাহিনীর শীর্ষ পদ থেকে পা রাখেন রাজনীতিতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে বারবারই এসেছেন আলোচনায়। হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তার দর কষাকষির মধ্যে তাকেই দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা জাতীয় নিরাপত্তা পরিষদের দায়িত্ব দেওয়া হয়েছে। 71 বছর বয়সী মোহসেন রেজাই 1981 সাল থেকে 1997 সাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির। ইরান ইরাক যুদ্ধের বড় একটি সময় ছিল তার সামরিক ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। সামরিক বাহিনী নেতৃত্বের পরও ক্ষমতার কেন্দ্র থেকে সরে যাননি রেজাই। দীর্ঘ 2 দশকের বেশি সময় দায়িত্ব পালন করেছেন এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সচিব হিসাবে। আইন প্রণয়ন নিয়ে পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের বিরোধ মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সংস্থা। অর্থাৎ সামরিক অভিজ্ঞতার পাশাপাশি দীর্ঘদিন ধরে ইরানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রেও ছিলেন রেজাই। 2021 থেকে 2023 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সরকারের ভাইস প্রেসিডেন্ট হিসাবে অর্থনৈতিক বিষয়ও দেখেছেন তিনি। বেশ কয়েকবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন রেজাই। এবার রেজাইয়ের নতুন দায়িত্ব সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব। ইরানের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমন্বয় করে এই কাউন্সিল। প্রেসিডেন্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়, সামরিক বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি। পাশাপাশি রোববার তাকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনির প্রতিনিধি হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে। রেজাইয়ের এই নিয়োগকে ইরানের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিতে সামরিক অভিজ্ঞতার বাড়তি প্রভাবের ইঙ্গিত হিসাবে দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, হরমুজ প্রণালীকে ঘিরে অচল অবস্থা এবং সম্ভাব্য আলোচনার সময়ে তার নিয়োগের আলাদা তাৎপর্য রয়েছে। সামরিক দক্ষতার পাশাপাশি রাজনৈতিক এবং অর্থনৈতিক অঙ্গনেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। ফলে ভবিষ্যতে তেহরানকে একটি কঠোর নিরাপত্তা অবস্থায় ধরে রাখতে, অন্যদিকে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখতে 2 ক্ষেত্রেই ভূমিকা রাখতে পারেন সাবেক এই আইআরজিসি কমান্ডার। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ইসরায়েলি গ্রাহকের সাথে ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলায় চাকরি হারিয়েছেন ফুড জায়ান্ট বার্গার কিং এর এক নারী কর্মী। আর এই খবর সামনে আসতেই বইছে সমালোচনার ঝড়। ইতোমধ্যে চাকরিচ্যুত নারীর জন্য তহবিল সংগ্রহ করা শুরু হয়েছে। তবে ইহুদি বিদ্বেষ, ঘৃণা কিংবা কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে বার্গার কিং। বার্গার কিং এর কাউন্টারে ইসরায়েলি গ্রাহকের সাথে চলছে তর্ক বিতর্ক। কথোপকথনে এক পর্যায়ে কর্মীর মুখে শোনা যায় ফ্রি প্যালেস্টাইন, আর এই মন্তব্যের জেরেই চাকরি হারান তিনি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই কথোপকথনের ভিডিও। এক নারী কর্মীকে বরখাস্তের খবর সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। তবে ঘটনা নিয়ে অবশ্য 2 পক্ষের বক্তব্য 2 রকম। ইসরায়েলি গ্রাহক রামি ফেনস্টাইনের দাবি, তিনি ইসরায়েল থেকে এসেছেন জানার পর বার্গার কিং এর কর্মী আরিয়ানা ওই মন্তব্য করেন। এতে অস্বস্তি বোধ করেন তিনি। পরিবারের জন্য বার্গার কিনতে গিয়েছিলাম, সেখানে কর্মীটি আমাকে জিজ্ঞেস করেন আমি কোথা থেকে এসেছি। ইসরায়েলি পরিচয় জানার পরেই তিনি ওই মন্তব্য করেন। তাই আমার প্রশ্ন, বার্গার কিং এ আমরা কি সত্যিই নিরাপদ? তবে ইসরায়েলি গ্রাহকের কথা সম্পূর্ণ বানোয়াট বলে দাবি করেছেন বার্গার কিং এর কর্মী আরিয়ানা। নিজের মত প্রকাশ করতেই তিনি মন্তব্যটি করেছেন। কাউকে অপমান বা ভয় দেখানোর উদ্দেশ্য ছিল না বলেও জানিয়েছেন আরিয়ানা। গ্রাহকটির আচরণও ছিল বেশ উগ্র। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি যুক্তরাষ্ট্রের কোন জায়গা থেকে এসেছেন? প্রথমে সে বলে নিউ জার্সি। এরপরই আমি কথা থামিয়ে দিই, কিন্তু সে তার শার্ট থেকে ইসরায়েলি প্রতীকী তারকা বের করে, আর আমি তখনই বলে উঠি ফ্রি প্যালেস্টাইন। নিজের মত প্রকাশে আমি কখনোই ভয় পাই না। তিনি ক্যামেরা বের করে ভিডিও করার সময়ও আমি একই কথা আবার বলেছি। এই ঘটনায় চাকরিচ্যুত আরিয়ানার পাশে দাঁড়িয়েছেন নেটিজেনেরা। অনলাইনে শুরু হয় ডোনেশন সংগ্রহ। এখন পর্যন্ত 5,000-এরও বেশি মানুষের
অনুদানে জমা পড়েছে $1,70,000-এরও বেশি বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 2,08 লাখ টাকা। প্রয়োজনীয় খরচ মেটানোর পর অর্থের বড় একটি অংশ ফিলিস্তিন পরিবারগুলোর সহায়তায় দেওয়ার পরিকল্পনার কথা জানান আরিয়ানা। এদিকে ইহুদি বিদ্বেষ, ঘৃণা ও যে কোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেছে বার্গার কিং। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। দর্শক, আর এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।